ডক্টর দীপঙ্কর। আমার পাশে এই যে ছোটো বোনটা দেখতে পাচ্ছেন, ওর নাম হলো দিয়া বর্মন। ও এখন 10.5 বছরের হয়েছে। আর ওর পাশে আছে দিয়া বর্মনের মা। তো ওর একটু ছোটো একটা কাহিনী আমি বলছি। ও ঠিক গত বছর 1 বছর আগে এমন সময় আমাদের হাসপাতালে এসেছিল একটা ব্লাড ক্যান্সার সাসপেক্ট নিয়ে, অন্য একটা হসপিটাল থেকে এসেছিলেন, তাই তো? ও অ্যাকচুয়ালি সিমটম ছিল 1 মাস ধরে জ্বর ছিল, তারপরে পেট ব্যথা ছিল, পেট ফুলে গিয়েছিল, কোমর ব্যথা ছিল, আর সারা শরীর ব্যথা ছিল, হাঁটতে পারছিল না। তো আমাদের এই অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলাতে ওকে রেফার করা হয়েছিল অন্য একটা হসপিটাল থেকে। তারপর আমার আন্ডারে ওকে আমি ভর্তি করেছিলাম। ভর্তি করার পর ওকে পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, বোনমুরু পরীক্ষা করে ওর একটা ক্যান্সার ধরা পড়েছিল, ব্লাড ক্যান্সার। এই ক্যান্সারের নাম হলো APML, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। তো এই ক্যান্সার যখন ওর ডায়াগনোসিস হয় বা ইনিশিয়াল স্টেজে যখন ট্রিটমেন্ট শুরু করি, অনেকগুলো বাধা বিপত্তি বা চ্যালেঞ্জের মুখোমুখি আমাকে হতে হয়েছিল। তো আমি জানতাম না যে 1 বছর পরে ও এরকমভাবে ভালো থাকবে। তো কেন? এগুলি অনেকগুলো কারণ। প্রথম কথা হলো এই অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া যে এটা হলো একটা টাইপ অফ AML। এই ক্যান্সারটা নর্মালি বড়দের হয়, বাচ্চাদেরও আমরা পাই, বাট রেয়ার। আর এই ক্যান্সারটা ডায়াগনোসিস করতে গেলে আমাদের ক্রোমোজোম বা জেনেটিক্যাল একটা স্টাডি করতে হয়। সেই ক্রোমোজোমের যে অ্যানালাইসিস সেটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের ত্রিপুরাতে নেই। এর পেছনে যদি আমি বলি এই APMLটা কেন হয়, আমরা জানি আমাদের শরীরে 23 জোড়া মানে 46খানা ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোম নাম্বার 15 আর ক্রোমোজোম নাম্বার 17, এই যে ক্রোমোজোম নাম্বার 15 আর 17-এর মধ্যে এক ধরনের ট্রান্সলোকেশন হয়, যেটাকে আমরা বলি PML রারা ফিউশন। এই ট্রান্সলোকেশনের জন্যই ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাবনর্মাল প্রোমাইলোসাইট সেল আর অনেক মাইলয়েড সেল, প্রিকিউসর সেল থাকে। তার ফলে বাচ্চাদের বা যাদের এই ক্যান্সারটা হয় তাদের ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয় শরীর থেকে। ওই ক্যান্সারটা যদি আমরা ঠিক টাইমে যদি ডায়াগনোসিস না করতে পারি বা ঠিক টাইমে যদি ওষুধ শুরু করতে না পারি, তাহলে আমরা পেশেন্টকে হারাই। তো ডায়াগনোসিস যেমন ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট শুরু করাটাও ইম্পর্টেন্ট। তো ওকে যখন আমি সাসপেক্ট করেছিলাম, তো এই যে ক্রোমোজোমাল যে অ্যাবনর্মালিটি যেটা আমি বললাম, ক্রোমোজোম নাম্বার 15 আর 17-এর মধ্যে যে ফিউশন PML রারা ফিউশন ডিফেক্ট যেটা থাকে বা যেটাকে আমরা বলি 15 আর 17 ট্রান্সলোকেশন, এটাকে আমার ডায়াগনোসিস করতে গেলে একটা PCR বা ফিশ স্টাডি করতে হয়। সেটা অ্যাভেলেবেল আমাদের এখানে নেই। আমি এটা আমি দিল্লিতে পাঠিয়েছিলাম। তো নর্মালি আমরা যখন APML সাসপেক্ট করি, আমরা ডায়াগনোসিস করার আগেই ট্রিটমেন্ট আমরা শুরু করে দিই, কারণ না হলে পেশেন্ট 2-1 দিনের মধ্যে এত পরিমাণে ব্লিডিং হবে, মারা যাবে। কিন্তু ওর ডায়াগনোসিস করতে গেলে আমার কিছু বাধা বিপত্তির মধ্যে বা বাধার মধ্যে সম্মুখীন হতে হয়েছিল, কারণ ওর প্রেজেন্টেশনটা ছিল এটিপিক্যাল প্রেজেন্টেশন। সাধারণত এই ধরনের রোগীরা ব্লিডিং ম্যানিফেস্টেশন বা রক্তক্ষরণ নিয়ে আসে, বাট ওর ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়নি। ওর জাস্ট 2 সপ্তাহ আগে, আমার কাছে আসার 2 সপ্তাহ আগে ওর ইউরিনের সাথে একদিন শুধু দেখেছিল রক্ত যায়, তাছাড়া ওর অন্য কোনো সমস্যা ছিল না, রক্তক্ষরণের বা ব্লিডিং ম্যানিফেস্টেশন। তো ওকে যখন আমি প্রথম দেখেছিলাম, আমি ভেবেছিলাম অন্য যে ব্লাড ক্যান্সার ALL বা AML, ওর কাউন্ট অনেক বেশি ছিল, এগুলি ছিল, বাট ওর রেয়ার প্রেজেন্টেশন নিয়ে আমার কাছে প্রেজেন্ট করেছে, এটিপিক্যাল প্রেজেন্টেশন বা রেয়ার প্রেজেন্টেশন। তো এই PCR স্টাডির জন্য আমি দিল্লিতে পাঠিয়েছিলাম। আমাকে 48 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু তার আগে আমি ওষুধ শুরু করে দিয়েছিলাম যেহেতু সাসপেক্টেড। কিন্তু ওষুধ শুরু করতেও আরেকটা বাধার মধ্যে আমি করেছিলাম, কারণ এটা মেডিসিন আমাদের এখানে নেই, কারণ এটা ভেরি রেয়ার। আমি গুয়াহাটি থেকে 24 ঘন্টার মধ্যে ওর জন্য একটা ওষুধ আমি এনেছিলাম। তো এই ওষুধটা আমি শুরু করে দিয়েছিলাম। তারপর 2 দিন পরে আমি ডায়াগনোসিস কনফার্ম করা হয়েছে, তারপর ওকে আস্তে আস্তে ওষুধ আমরা শুরু করলাম। বাট ওষুধ শুরু করার পরও এই APML যে ব্লাড ক্যান্সার, প্রথম 2 সপ্তাহ আমরা অনেক সময় পেশেন্টকে হারাই, অনেক ধরনের কমপ্লিকেশন হয়। তো ও প্রথম থেকে একটু কমপ্লিকেশন হয়েছিল, বাট ওর ব্লিডিং এর কমপ্লিকেশন সেরকম একটা হয়নি, টোটালি এটিপিক্যাল প্রেজেন্টেশন ছিল। এই APML যে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এটাতে আমরা যে ট্রিটমেন্ট দিই, এটা সাধারণত ব্লাড ক্যান্সারের যে কেমোথেরাপি দেওয়া হয় এগুলির মতো না। নর্মালি আমরা ব্লাড ক্যান্সারের কেমোথেরাপিগুলি বোন ম্যারোর উপর বা অস্থিমজ্জার উপর কাজ করে ওটাকে ডিপ্রেস করে দেয়, তো বাচ্চাদের বা সাপ্রেস করে দেয় কিছুদিনের জন্য বোন ম্যারো, বাচ্চাদের অনেক ধরনের অসুবিধা হয়। বাট APML এর ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি ইউজ করি, কেমোথেরাপি নয়।
তো এই টার্গেটেড থেরাপিগুলো অ্যাকচুয়ালি কাজ করে একটু আগে যে আমি বললাম যে পিএমএল দ্বারা যে ক্রোমোজোমের যে ডিফেক্ট থাকে সেই ডিফেক্টের উপর এটা কাজ করে। তাই সাধারণত এই এপিএমএল এর ক্যান্সার ট্রিটমেন্টে সেরকম একটা সাইড এফেক্ট হয় না বাচ্চা। তো এটা একটা অসুবিধা আমি প্রথম দিকে আমি পেয়েছি। তার পাশাপাশি ওদের আয়ুষ্মান কার্ড ছিল না। সংসার পুরো ওর ভাইয়ের উপর, ভাই কাজ টাজ করে, খেলাধুলা করে, এগুলি থেকে কিছু পয়সা ইনকাম করে ওদের পরিবার জন্য। তো যেহেতু ও যখন আমার কাছে প্রথমে এসেছিল, আমি ফেসবুকের মাধ্যমে আমি ভিডিও পোস্ট করে অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাট সেরকম একটা সাড়া আমি পাইনি। জানি না আপনারা পেয়েছেন কিনা, কারোর থেকে কোনো সাহায্য পেয়েছেন না? সাহায্য পাননি, কারণ এগুলির ইনভেস্টিগেশনও একটা খরচার ব্যাপার, প্লাস এই যে 10 থেকে 11 মাস প্রায় অলমোস্ট এক বছর একটা ট্রিটমেন্ট, এটাও ওনাকে চালিয়ে দিতে হবে, কারণ ওর আয়ুষ্মান কার্ড ছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত ওর আয়ুষ্মান কার্ড ছাড়াই ওর ট্রিটমেন্টটা শেষ হলো গত মাসে। তো আমি ওই সময় চিন্তা করছিলাম যে ওর অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা আমি শেষ করতে পারবো কিনা, বা ওরা ট্রিটমেন্টটা ক্যারি করতে নিতে পারবে কিনা। যদিও আমি বলেছি যে এপিএমএল কেসগুলো আমরা যদি ঠিক টাইমে যদি ট্রিটমেন্ট শুরু করি, ম্যাক্সিমাম কেস এগুলো ভালো হয়ে যায়। ওর মানে কিউর হওয়ার চান 90%, মানে 10টা পেশেন্টের মধ্যে 9টা পেশেন্টই ভালো হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো আমি আশা করি ও ভালো থাকবে, এখনও তো ভালোই আছে। আচ্ছা, মা কিছু বলবেন? 1 বছর ধরে তো এখানে এসেছেন, কেমন লাগলো এখানে ট্রিটমেন্ট করে, বা আপনার অভিজ্ঞতা কি? ট্রিটমেন্ট ভালো লাগছে, এখানে আসার পরে দিয়া ভালো হলো, খুব খুশি হলো বাড়ির সবাই। স্যারের নামে খুব ভালো কয়, স্যার কেমন আছে, সবাই বাড়ির জেলে জিগা। তো আমরাও মানে আসার কথা বললে পরে সবাই যাও যাও, তা আমরাও আসে করি। দিয়েও বলে চলো আমার লিয়ে চলো স্যারকে দেখে আসুন। যাই হোক, এটা হলো আমার এই ছোটো বোনটার একটা কাহিনী, ছোট কাহিনী। তো যাই হোক, 10-11 মাসের একটা ট্রিটমেন্ট ছিল, ও ট্রিটমেন্টটা কমপ্লিট করলো। ও ভালো আছে, ওকে দেখে আমার এখন ভালো লাগে। আবার স্কুলে যাওয়া শুরু করবে, আমি বলবো কবে থেকে। আর ছোট একটা দিয়ে আমি কেক এনেছি, ভগবানের কাছে আশীর্বাদ করি তুমি যাতে ভালো থাকো সারা জীবনের জন্য, এই রোগটা থেকে মুক্ত হও। কিন্তু তোমাকে এই 5 বছর এখানে চেক আপে রাখতে হবে তোমাকে, হ্যাঁ? আমি যেভাবে বলবো তুমি আসবে, বুঝতে পেরেছ? তো ছোট একটা কেক আমি ওর জন্য এনেছি। নাও, কেকটা কাটো, নাও কাটো। আমি আশা করি ভগবান তোমাকে ভালো রাখবে, ভগবানের কাছে আশীর্বাদ করি তুমি আরো অনেক বছর বাঁচো, বড় হও, পড়াশোনা ভালো করো, ঠিক আছে? ভালো মানুষ হোক, সবচেয়ে বড় কথা, ঠিক আছে? নাও, এটা তোমার জন্যই, না না না, ওকে, বাকিটা পরে খেও, হ্যাঁ? এটা একটা, আর এই লাগবে না হবে হ্যাঁ, নিয়ে নে, হাত দিয়ে নিয়ে নে, কিচ্ছু হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আর এটা আমার তরফ থেকে ছোট একটা গিফট, হ্যাঁ? এটা পড়বে তুমি, ঠিক আছে? আপনারা সবাই ওর জন্য একটু আশীর্বাদ করবেন, ও যাতে সারা জীবন ভালো থাকে। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি তো ট্রিটিং ডক্টর, আমার কাছে ওকে ট্রিটমেন্ট করিয়ে ভালো করার চ্যালেঞ্জ। আমি জানতাম না যে ওকে আমি আজকে এই জায়গায় দাঁড় করাতে পারবো সবার সামনে, কারণ এই ক্যান্সারটা ফার্স্ট আমি এখানে ট্রিটমেন্ট করেছি। আর এটা খুব ভয়ানক ক্যান্সার, বাচ্চাদের এই ক্যান্সারটা খুব ভয়ানক। আমরা যদি ঠিক সময়ে যদি আমরা এটা ট্রিটমেন্ট শুরু না করি, তাহলে আমরা বাচ্চাকে হারাই। এটা আমি যখন আমার ফেলোশিপ ট্রেনিংয়ে বড় সেন্টারে কাজ করেছিলাম, ওখানেও আমি দেখেছি। তো খুব চ্যালেঞ্জিং ছিল। যে যাই হোক, ভগবান আর আপনারা আশীর্বাদে সেই চ্যালেঞ্জটা আমি মুখোমুখি হয়ে আজকে এই জায়গাতে এসেছি। তো আশা রাখি ও ভালো থাকবে, ঠিক আছে মা? আর এটা তুমি পড়বে, ঠিক আছে? এটা ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে, ছোট্ট একটা গিফট, ঠিক আছে? আপনারা সবাই এই ছোটো বোনটার জন্য আশীর্বাদ করবে যাতে ভালো থাকে, বুঝতে পেরেছ?